এবং আমি আশাবাদী যে আমাদের সবারই এখন জনপ্রিয়তা যেন বাড়ে, এবং যদি জামাতের বেড়ে থাকে বা বাড়তে থাকে তাহলে সেটা আমি আসলে ইতিবাচকভাবে দেখি, খুশি হবার মতো কিছু বলে আমি মনে করি, এবং একই সাথে আমি চাইবো আমার দলেরও যেন বাড়ে। 5ই আগস্টের পর জামাতের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আপনি কি মনে করেন জামাতের জনপ্রিয়তা বাড়ছে? দেখেন, আমি আশা করব যে আমরা যারা সবাই, মানে প্রত্যেকটা দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলাম, যেই দলের নামই বলেন না কেন, আমরা এত বছর এত ত্যাগ স্বীকার করেছি এই সরকারের বিরুদ্ধে কাজ করতে, আন্দোলন করতে, যে আমি দোয়া করি এবং আমি আশাবাদী যে আমাদের সবারই এখন জনপ্রিয়তা যেন বাড়ে, এবং যদি জামাতের বেড়ে থাকে বা বাড়তে থাকে তাহলে সেটা আমি আসলে ইতিবাচকভাবে দেখি, খুশি হবার মতো কিছু বলে আমি মনে করি, এবং একই সাথে আমি চাইবো আমার দলেরও যেন বাড়ে। এবং শুধু আমার দল আর বাংলাদেশ জামাত ইসলাম না, আমরা যারা এই যে এত বছর যুদ্ধ করে, রীতিমতো কিন্তু যুদ্ধ করেছি, মানে জানের রিস্ক নিয়ে, ভয় নিয়ে আমরা যুদ্ধ করেছি এত বছর, এটা যারাই করেছি তাদেরই যেন পপুলারিটি আরো বাড়ে, জনগণ আরো তাদেরকে নিজেদের কাছের দল হিসেবে মনে করে, এবং তাদের জনপ্রিয়তা, তাদের ভোট সবকিছু যেন বাড়তে থাকে, এইটা আমি দোয়া করি। এখনো আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য রাষ্ট্র কি করতে পারে? দেখেন, পুনর্বাসনের জন্য শুরুতেই, একদম শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারা অ্যানাউন্স করেছিলেন যে পুনর্বাসনের পুরো দায়িত্ব, মানে ফাইন্যান্সিয়াল দায়িত্ব সবকিছু অন্তর্বর্তীকালীন সরকার নেবে। তারা কিন্তু এই কথা থেকে পিছপা হয়নি। তবে একটা ছোট্ট কমপ্লেইন যদি কেউ করতে চায় তাহলে করতেই পারে, যে যত শীঘ্রই এই কাজগুলো করা হয়তো যেতে পারতো বা উচিত ছিল, তার থেকে হয়তো একটু বেশি দেরি হচ্ছে। যারা এই কথাগুলো চিন্তা করছে, এবং এমন না যে আমি নিজেও এই কথাগুলো দু এক সময় চিন্তা করিনি, কারণ অবভিয়াসলি আমাদেরও তো আমরাও ছিলাম, মানে আমার আশেপাশেও লোকজন গুলিবিদ্ধ হয়েছে এবং আমি দেখেছি, আহতদের দেখেছি, আহতদের ধরেছি, মানে সহযোগিতা করতে চেষ্টা করেছি। তারপর এই আমাদের এই আন্দোলন বা যুদ্ধ যেটাই বলেন, এটা শেষ হওয়ার পর বারবার যে হাসপাতালেও তাদের সাথে অনেকের সাথে দেখা করেছি, তাদের কি দুরবস্থা সেগুলো দেখেছি। সো চোখের সামনে যখন আপনি একজনকে ওরকম অবস্থায় দেখবেন, তখন আপনার অবভিয়াসলি আপনার চোখ, আপনার মন, আপনার হৃদয় সবকিছু কেঁদে উঠবে, এবং তখন আপনি ইমোশনাল হয়ে বলতেই পারেন যে এত সময় কেন লাগছে। তবে আবার নিজেকে যদি আপনি একটু অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের দায়িত্বে বসান, তাহলে হয়তো আপনি ওটাও অনুভব করবেন যে এত মুশকিল দায়িত্ব তাদের ঘাড়ে দেয়া হয়েছে যে রাতারাতি সব হয়তো তারা করতে চাইলেও পারছে না। সো আমি আশা রাখবো যে এই জিনিসগুলো আরো শীঘ্রই হয়, এবং আমি আবারও আপনার মাধ্যমেও অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের সবাইকে জানাবো যে আমরা সবাই কিন্তু আছি, আপনারা চাইলেই সহযোগিতা করার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি, আপনাদের শুধু ডাক দিতে হবে। মানে আমরা আগ বাড়িয়ে করতে পারি না, কারণ আমরা জানি না আপনাদের সহযোগিতা কোথায় দরকার, তার কারণে। তাছাড়া আমরা আগ বাড়িয়েও করতাম এবং যতখানি পারি করছিও, কিন্তু আপনারা যদি একবার ডাকেন বা বারবার ডাকেন, এবং জাস্ট আমাদের কাছে কিছু শোনার জন্যও না, জাস্ট আমাদের কাছ থেকে সহযোগিতা নেবার জন্য, যে আপনারা একটু এই দিন কয়েকটা জিনিস দেখেন আমাদের জন্য করে দিতে পারেন কিনা, বা এই কয়েকটা জিনিস আপনারা এটা যদি তারা ডাকেন, আমরা সবাই উদ্গ্রীব হয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি সহযোগিতা করবার জন্য। স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু প্রেতাত্মা এখনো ঘোরাফেরা করছে। তারেক রহমানের এমন বক্তব্যে আপনি কি বলবেন? জনাব তারেক রহমান সবচেয়ে বড় দলগুলোর ভেতরে একটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন। সো উনি যেই জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং ওনার যা কিছু ওনার কাছে প্রতীয়মান সবকিছু হয়তো আমরা দেখছি না, কারণ আমি বলছি যে উনি আমাদের থেকে অনেক বেশি দেখবার বা জানবার কথা, কারণ সব জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চোখ কান বেশি আমাদের অন্য সব দলের থেকে। সো উনি হয়তো আরো বেশি দেখছেন, কিন্তু ওনার জায়গা থেকে তো বাদ দেন, আমরা যে জায়গায় আছি আমরা সেই জায়গা থেকেও আমাদের কাছে পরিষ্কার যে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং হওয়ার চেষ্টা চলছে, এবং এগুলো অনেকগুলো আমরা ফিরিয়ে দিতে সক্ষম হচ্ছি, কিন্তু তারপরও থামছে না, তো অনেক আসছে। সো এই যে আসছে, এগুলো সম্বন্ধে অবভিয়াসলি আমাদের সবার বিচক্ষণ হওয়ার প্রয়োজন। সো জনাব তারেক রহমানের সাথে আমি পুরোপুরিভাবে একমত, আমাদের সবার বিচক্ষণতা প্রয়োজন। এবং একটা কথা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, যে এই ষড়যন্ত্রগুলো রুখে দিতে একেবারে আমরা কখনোই পারবো না, তবে এই ষড়যন্ত্রগুলো দুর্বল করার সবচেয়ে ইজি মেথড হলো সরকারকে স্টেবল করার, আর সরকারকে স্টেবল করার একটা মাত্র উপায় নির্বাচিত সরকার নিয়ে আসা। আজমি আজম
জাতীয় সঙ্গীত নিষিদ্ধর দাবি তুলেছিলেন, আবার কর্নেল ওলিও জাতীয় সঙ্গীত নিষিদ্ধের পক্ষে সংবাদ সম্মেলন করলেন। আসলে কি হতে যাচ্ছে, বা জাতীয় সঙ্গীত নিষিদ্ধ কতটা যৌক্তিক? দেখেন, প্রথমত আমি একটা জিনিস জাস্ট পরিষ্কার করে নিই, আমাদের সামনে এত বড় বড় ইস্যুজ আছে যে জাতীয় সঙ্গীত কি থাকা উচিত কি থাকা উচিত না, এইটা আমাদের জন্য এটলিস্ট, মানে আমি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলছি যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যা কিছু প্রতীয়মান, যা কিছু চলছে, আমাদের অনেক বড় বড় দায়িত্ব আছে, কাজ আছে এই আলোচনাটার বাইরে, অনেক বড় বড় দায়িত্ব আছে। তার জন্য এটা খুব বড় আলোচনা হিসেবে আমি দেখছি না। তবে প্রথমে আমি রিটায়ার্ড ব্রিগেডিয়ার আজমির কথা বলি। উনি লম্বা একটা প্রেস কনফারেন্স করেছেন, অনেক বছর, মানে শুধু 8 বছর মানে একেবারে অমানবিকভাবে অত্যাচারিত হবার পর উনি নর্মাল জীবনে ফেরত আসার যে সুযোগটা পেয়েছেন, মানে অলমোস্ট যে সে লাশ থেকে আবার জীবন্ত মানুষ হবার একটা সুযোগ পেয়েছেন। তো তারপর ওনার দুঃখ কষ্টের কথা নিয়ে উনি বড় একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং ওনার দুঃখ কষ্টের কথাগুলো আসলে একটু যদি কেউ ভালো করে শোনে তাহলে আসলে ওনার বেদনাটা ফিল করবে। এর ভেতরে উনি 8 বছর ধরে অনেক কিছু চিন্তা করেছেন, ওই কিছু চিন্তা চেতনা উনি শেয়ার করেছেন, তার ভিতরে একটা ছিল জাতীয় সঙ্গীত। এবং জনাব অলি আহমেদ উনি এই দেশের অনেক প্রসিদ্ধ বা স্বনামধন্য একজন রাজনীতিবিদ, আর তার আগে উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো উনিও নিশ্চয়ই কিছু চিন্তা করে কিছু কথা বলেছেন। এবং এই যে জাতীয় সঙ্গীত সম্বন্ধে যারা জাতীয় সঙ্গীত, মানে এই যে আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলার বিরুদ্ধে যারা বলছেন জাতীয় সঙ্গীত সম্বন্ধে, তাদের অনেক ভালো ভালো পয়েন্ট আছে যে এটা আপনার বঙ্গ বিভাগের রিলেটেড, তার বিরোধিতা করে গান লেখা হয়েছিল, এরকম অনেকগুলো ভালো ভালো পয়েন্ট আছে যেগুলো আমি বিশ্বাস করি যে কেউ যদি আলোচনা করতে চায় তাহলে নিশ্চয়ই আলোচনা করার ফুল অধিকার তার আছে। সো এটা এই গানটা আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হওয়া উচিত না, এটা নিয়ে আর্গুমেন্ট আছে, এবং এটা নিয়ে লোকজন কথা বলতে চাইলে বলতেই পারে, তার পুরো স্বাধীনতা। আবার উল্টো দিকে কেউ যদি বলে যে ভাই দেখেন, গত 53 বছর আমার সোনার বাংলা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এর আগে এটার ইতিহাস কি ছিল, কে লিখেছিল, কি করেছিল, কিচ্ছু আসে যায় না। গত 53 বছর ধরে এটা আমরা আমাদের বানিয়ে ফেলেছি। এখন কেউ যদি বলে এটা সো অ্যান্ড সো বা সো অ্যান্ড সো, কিচ্ছু আসে যায়, এটা তাদের না। মানে কে লিখেছে, কখন লিখেছে, কেন লিখেছে, সব এখন তামাদি, মানে সব বাতিল ইনফরমেশন। এটার একটা মাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো আমরা 18.5 কোটি বাংলাদেশি, আমরা বলেছি এবং 53 বছর ধরে বলেছি যে এটা আমাদের জাতীয় সঙ্গীত। দ্যাটস ইট। অন্য কোনো পরিচয় কেউ দিতে চাইলেও আমরা পাত্তা দিব না। পয়েন্ট এখানে। সো তাহলে ওখানে যে এইটা জাতীয় সঙ্গীত থাকবে এবং থাকা উচিত, তার জন্য ভালো আর্গুমেন্ট আছে দুই সাইডে। এবং অত্যন্ত আনন্দের বিষয় হলো যে এখন ওপেনলি আমরা এই আর্গুমেন্টগুলো যে যা করতে চাচ্ছে তারা করতে পারছে। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা, যে এই যে আপনি আজকে বলতে পারছেন আমি এই জাতীয় সঙ্গীত চাই না, আরেকজন বলতে পারছেন না আমি এই জাতীয় সঙ্গীতটাই চাই। এই যে বলতে পারাটা, এটাকে আমরা বলি বাক স্বাধীনতা। কিছুদিন আগে এই কথাগুলো বলতে গেলে আপনি হয়তো গুম হয়ে যেতেন। সো আমি সাধুবাদ জানাই যারা এই আলোচনাগুলো করছে। এই আলোচনা আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমরা যারা অ্যাক্টিভ রাজনীতিতে আছি, দেশ এখন অনেকগুলো ঝামেলার সম্মুখীন। এখন আসলে এই ধরনের জিনিসের নিয়ে আলোচনা করার সময় আমাদের না, এবং আগামীতে যদি দেশের জনগণ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চান তাহলে নিশ্চয়ই আমরা তারা যেটাই আলোচনা করতে চান বা যারা যেটাই পছন্দ করে সেটা আমরা সম্মানের সাথে শুনবো, এবং সম্মানের সাথে শোনার সাথে সাথে তারা যদি অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ চায়, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের সাথে দাঁড়াবো সেই চেঞ্জের জন্য। তারা যদি চেঞ্জ না চায়, আমরা রাজনৈতিক দল হিসেবে তাদের সাথে দাঁড়াবো চেঞ্জ না চাওয়ার জন্য। কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেখান থেকে আমরা দেখছি যে দুই সাইডেরই ভাই যুক্তি আছে। সো আসলে আলটিমেটলি জনগণ যেটা চায়। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে।
আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।